Hello everyone. আমার নাম চন্দ্রদীপ সরকার and I'm senior faculty in ABC Academy. First of all, I would like to thank especially the administrative officer of ABC Academy and the other people of ABC Academy for giving me this opportunity to share my experience on answer writing and options. Okay, so I would like to start. তো আমাদের আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটায় আমরা শিখব যে উত্তর কিভাবে লিখতে হয় সিভিল সার্ভিসের ক্ষেত্রে। তো ব্যাপারটা এরকম যে এটা কিন্তু কোনো কলেজ বা ইউনিভার্সিটির পরীক্ষা নয়। প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, এটা একটা সিভিল সার্ভিসের পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু তোমাকে রাজ্যের বা দেশের যারা ন্যাশনাল দিচ্ছ তাদের কিন্তু সব থেকে উঁচু চাকরিতে তোমরা জয়েন করতে চলেছ। তাই যখন এই পরীক্ষায় আমরা আনসার রাইটিং করব বা উত্তর লিখব, আমরা কিন্তু ঠিক যে যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করা উচিত সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা মেনটেন করি আনসারটা লিখব। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কনফিউশন থাকে যে উত্তর আমরা লিখবো কিভাবে। তারা আইদার উত্তর লিখতে পারে না, উত্তর লেখার পর কারেকশন করানোর লোক নেই, কীভাবে লিখবো বুঝতে পারে না, বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা তারা ফেস করে। আমরা আসবো একটা একটা করে সমস্যায়। তো তারা কেন আজকে WBCS গ্রুপ A and B দিকে মানুষের কম যাচ্ছে, গ্রুপ C and D দিকে বেশি যাচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে অপশনালের প্রতি একটা ভয়, যে কি নেব, লিখতে পারবো কিনা, কারেকশন করতে পারবো কিনা। তো এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু সাহায্য করবে বুঝতে যে কিভাবে উত্তর লেখা যায়। আমার মনে হয় এটা প্রথম ভিডিও এরকম কিছু হচ্ছে WBCS এর আনসার রাইটিং এর উপরে। তো যাই হোক, আমি আর সময় নষ্ট না করে আমি আজকের এই ক্লাসটা স্টার্ট করতে চলেছি। প্রথমে লেখার আনসার রাইটিং এর ব্যাপারটায় আসার আগে আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চাই যে রাইটিং এর ইম্পর্টেন্স কতটা আছে। তারপরের টপিক আমরা একটা জিনিস আলোচনা করব। দেখো, আমরা কিন্তু পড়ালেখা কথাটা বলি না, আমরা কেন বারবার করে লেখাপড়া কথাটা বলছি, এই দুটো টপিক আমি একসাথে বোঝাবো। 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে একটা উত্তরের অ্যানাটমি। তার আন্ডারে কি আছে? একটা আনসারের স্কেলিটন, সেখানে কি থাকে, যেমন থাকে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। আমরা ধরে ধরে কিন্তু এখানে জানবো যে ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে, বডিতে কি লিখতে হবে, কনক্লুশনে কি লিখতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসটা অ্যাকিউরেটলি জানতে হবে। সূচনাতে কি লিখতে হবে, বডিতে কি লিখতে হবে, ঠিক আছে, অ্যান্ড কনক্লুশনে কি লিখতে হবে বা উপসংহারে কি লিখতে হবে। আর একটা জিনিস যেটা আমরা দেখবো যে কি কি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে আমাদের উত্তরটা লেখার সময়। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডাইরেক্টিভ ওয়ার্ডস। এই জিনিসটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের মতো, যেদিকে ইঞ্জিন যায় সেদিকে বগি যায়। এটা যেমন ডিসকাস, কমেন্ট, আমরা আসবো এগুলোতে ডিসকাস করতে। যদি তোমরা এই অ্যানাটমি অফ দ্য আনসারের আজকের ক্লাসটা খুব ভালো করে নাও, তাহলে তোমরা এত ভালো উত্তর লিখবে যে তোমরা প্রচুর নাম্বার নিয়ে কোয়ালিফাই করবে। আর এই ভিডিওটা কিন্তু কোনো সিঙ্গেল অপশনালের জন্য নয়, এই ভিডিওটা যে কোনো অপশনালের জন্য। তুমি হিস্ট্রি নাও, জিওগ্রাফি নাও, অ্যানথ্রোপোলজি নাও, সোশিওলজি নাও, ফিলসফি নাও, যেরকমই তুমি অপশনাল নেবে, বিশেষ করে হিউম্যানিটিজের যে অপশনালগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই তোমাকে ফরম্যাটটা মেনটেন করে লিখতে হবে। তো ঠিক এইভাবেই আমরা এই টপিকসগুলো একটা একটা করে ডিসকাস করা স্টার্ট করব। থ্যাংক ইউ। ওকে, তো প্রথমে আমরা এই টপিকে পড়বো দি ইম্পর্টেন্স অফ রাইটিং। এভলিউশন। প্রথম রাইটিং ইভলভ করে মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে, প্রেজেন্ট ইরাক। সেকেন্ড, জাস্ট কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই তোমাদের, জাস্ট বেসিক কিছু ইনফরমেশন। রাইটিং হিস্ট্রি ইন ইন্ডিয়া। একটা জিনিস ছিল যে আগে আমরা বেদ কিন্তু শ্রুতিতে চালনা হতো, মানে একজন মুখে মুখে বলতো, সে আরেকজন শুনতো এবং সে আরেকজনকে শুনে শুনে পড়তো।
তো এর থেকে কিছু প্রবলেম অ্যারাইজ করে। ইন্টারপোলেশন প্রচুর হয়, প্রচন্ড পরিমাণ ইন্টারপোলেশন হয়েছিল, যে তুমি একরকম বললে আর একজনকে, ঠিক আছে, ওটা একটু চেঞ্জ হয়ে গেল, সে আরেকজনকে বললে একটু চেঞ্জ হয়ে গেল। সো এটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম অ্যারাইজ করছিল। there was need for a something that will be stabilizing and permanent. That's why अगर श्रुति से स्मृति हमको मोबिलाइज करना है, if we need to stabilize it permanently in our memory, there is need for a concept of writing. আরেকটা কারণ কি, সমাজ, তোমরা এবিসিডি পড়ছো, ছোট্ট লেটার মনে রাখছো, ঠিক আছে, কিন্তু যখনই কিন্তু আস্তে আস্তে যত তোমরা শিখবে, নতুন নতুন সাবজেক্ট শিখবে, ঠিক সেরকম ভাবে এখানে সমাজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এক্সপ্যান্ড হচ্ছে, সোসাইটিতে অনেক পরিবর্তন হচ্ছে, অর্থনীতিতে পরিবর্তন হচ্ছে, পলিটিক্যাল মডেলে পরিবর্তন হচ্ছে। তো এত কিছু তো আর শুনে শুনে মনে রাখা সম্ভব নয় বা বলাও সম্ভব নয়। তো এই জন্যই এই লেখার কিন্তু একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল, তখনই কিন্তু ভারতবর্ষে দি আর্ট অফ রাইটিংটা ডেভেলপ করা হয়। যাই হোক, এটা আমাদের এই ক্লাসের অ্যাসপেক্ট নয়, তাই আমি খুব ছোট্ট করে বলে দিলাম। আর একটা যেটা খুব জরুরি জিনিস যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রাইটিং। রাইটিং এর প্রয়োজনীয়তাটা কি 21st সেঞ্চুরিতে? প্রথম কথা দেখো, রাইটিং ব্রেনের কিন্তু গ্রে ম্যাটারকে অনেক বেশি শার্প করে। না, হোয়াট ইজ গ্রে ম্যাটার? গ্রে ম্যাটার আমাদের মস্তিষ্কের একটা অংশ, যেটা তোমাকে মেমোরি, ইমোশন, স্পিচ, ডিসিশন, সেলফ কন্ট্রোল, সিইং, হিয়ারিং, এই কটা জিনিসকে পারফেক্টলি ম্যানেজ করে। দেখো, একটা সিভিল সার্ভেন্ট হতে গেলে প্রথম কথা কিন্তু তোমরা আইএসএস সিলেবাসে দেখবে একটা টপিক আছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনস তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। স্পিচ, ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। তোমাকে ডিসিশন কিন্তু চরম এমনভাবে নিতে হবে, বিকজ দের ইজ নো প্লেস ফর এক্সপেরিমেন্টেশন। তাই তুমি যদি একটা ভুল ডিসিশন নাও, তাতে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। সেলফ কন্ট্রোল, পাওয়ারফুল পোস্ট, প্রচুর প্রলোভন আসবে, কিভাবে নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারবে। সিইং, অবজারভেশন অ্যান্ড হিয়ারিং, এত কটা জিনিসকে কিন্তু তোমার গ্রে ম্যাটার কন্ট্রোল করে। আর যখনই তুমি কোনো জিনিসকে লিখছো, সে কিন্তু গ্রে ম্যাটারকে আরো বেশি শার্প করছে। তাই বারবার করে বলা হয়, দেখো, লেখা পড়া, লেখা পড়া, লেখা পড়া, 2-3 বার বললাম কথাটা। আগে লেখো, ঠিক আছে, লেখার থ্রু দিয়ে পড়া হয়ে যাবে আরো ভালোভাবে। আমরা সাধারণভাবে কি জানি, পড়ে মুখস্থ করার। তো তুমি যদি লেখা শুরু করো, মুখস্থ করার প্রয়োজনই পড়বে না। আর একটা জিনিস কি, যখন তুমি লিখবে, তোমার কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ ডেভেলপ হবে, ঠিক আছে। তুমি পড়াশোনার প্রতি কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আগাতে পারবে। জেনারেলি একটা ছাত্রের কি হয়, তুমি একটা টপিক পড়লে, পরপর ওটাকে লিখলে, যখনই লিখবে তোমার ভেতরে কিন্তু কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমি পারলাম তো বেশ লিখতে। তোমার যে ভাষায় মনে হয় তুমি সে ভাষাতে লেখো। আমার যে বছর এক্সপিরিয়েন্স হয়েছে, প্রায় 6 to 7 years এক্সপিরিয়েন্স ইন সিভিল সার্ভিস, আপাতত ইটস 2020। তো আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি, আমি যে কজন স্টুডেন্টকে র্যাঙ্ক করতে দেখেছি, তাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা জিনিস ছিল, তাদের পেন আগে চলতো। তারা এরকম করে পেনের ডগাটা এরকম করে ধরে বাড়িতে পড়তে বসতো। যে কজনকে দেখেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর একটা হচ্ছে স্টেবিলাইজেশন, তোমার পড়ার টপিকটাকে স্টেবিলাইজ করবে। কিভাবে পড়বে? তুমি পড়ার পর জিনিসটা 1 সেকেন্ড চিন্তা করবে, তারপর তুমি সেটাকে লিখবে। ঠিক এই অ্যাপ্রোচে যদি তোমরা পড়াশোনাটা করো, তোমরা কিন্তু জিনিসটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবে, ঠিক আছে। এইবার আমরা কিন্তু নেক্সট টপিকে আসবো, ঠিক আছে, দ্যাট ইজ how to write an effective answer for civil services. Thank you. Okay, so third topic হচ্ছে anatomy of the answer. অর্থাৎ যদি আমরা এই টপিকটা খুব ভালো করে স্টাডি করি, তাহলে কিন্তু আমরা একটা খুব এফেক্টিভ আনসার রাইটিং করতে পারবো সিভিল সার্ভিসের জন্য। দেখো, আনসার রাইটিং মানে হচ্ছে এটা, যে তুমি কতটা জানো সাবজেক্ট নিয়ে, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। কেন বলছি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কত ভালোভাবে তোমার উত্তরটা রিপ্রেজেন্ট করছো এক্সামিনারের সামনে। এক্সামিনার তোমাকে চিনবে না, তোমাকে জানে না,
শুধু তোমার ওই খাতাটাই কিন্তু তোমার পরিচয়। তাই তুমি কত ভালোভাবে তোমার খাতার ভেতর দিয়ে কিন্তু তোমার মস্তিষ্কে তোমার পড়াশোনা, তোমার এফর্টের পরিচয়টা হবে। তো তুমি যত ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, অনেকে হয় যে অনেকে অনেক ভালো পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে, শুধু লিখতে ঠিকঠাকভাবে পারে না বলেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারছে না। তো এই দুটো টপিক কিন্তু আলাদা। খুব ভালো করে পড়া মানেই কেউ খুব ভালো করে লিখতে পারবে এটা একদমই নয়। তো আমাদের টার্গেট হবে খুব ভালো করে লেখা, রিপ্রেজেন্ট করা। এই টপিকটা যখনই আমি করাবো তোমরা একদম শিখে যাবে কি উত্তর খুব ভালোভাবে কি করে রিপ্রেজেন্ট করতে হয়। তো প্রথম সেকশন যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার। একটা উত্তরের স্ট্রাকচার কিরকম হয়। উত্তরের স্ট্রাকচার কিন্তু ঠিক তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা হচ্ছে মেন অংশ মানে মূল অংশ বা বিষয়বস্তু, সেটা হচ্ছে বডি, অ্যান্ড থার্ড হচ্ছে কনক্লুশন বা উপসংহার। আচ্ছা, এটা হচ্ছে এই তিনটে পার্ট হচ্ছে স্ট্রাকচার। আমরা ডিটেলে ডিসকাস করবো স্ট্রাকচারটা কি, এর ফিচার্স গুলো কি, সব ডিসকাস করবো। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে সি, ডাইরেক্টিভ ওয়ার্ডস। এই ডাইরেক্টিভ ওয়ার্ডস এর উপরেই কিন্তু নির্ভর করে যে তোমার উত্তরটা কিরকম হবে। অর্থাৎ এই ডাইরেক্টিভ ওয়ার্ডস ডিসাইড করে যে তোমার বডি অ্যান্ড কনক্লুশন কিরকম হবে। তো নেক্সট পয়েন্ট, আমরা এই টপিকটা বোঝার পর আমরা ডাইরেক্টলি বুঝবো, সি ডিসকাস করব, এবং লাস্টে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ডিসকাস করব। ঠিক আছে? তো ঠিক এইভাবে আমরা কিন্তু এটা আজকে ক্লাসটা করব। ওকে, টপিকে স্ট্রাকচার অফ দি আনসার। প্রথমে আমরা ডিসকাস করব ইন্ট্রোডাকশন। দেখো এই ইন্ট্রোডাকশনটা কি, অর্থাৎ ভূমিকাটা কি বা কিভাবে লিখতে হয়। জেনারেলি এটাকে বলা হয় ইট ইজ দি ফেস অফ দি আনসার। এটা হচ্ছে উত্তরের মুখমণ্ডল। অর্থাৎ তুমি উত্তর ছাড়ো, তুমি নিজের ব্যক্তিগত জীবনের সাথে তুলনা করো বা সাধারণ হিউম্যান জীবনের সাথে তুলনা করো, যে কোনো কিছুর তুলনা করো। কিরকম স্বরূপ বলি আমি। ফেস, চেহারা, it is considered as the most attractive part. Celebrities সব থেকে বড় উদাহরণ। It is called the most attractive part of the answer. একটা মানুষ আর একটা মানুষকে দেখে অ্যাট্রাক্টেড হয় কিন্তু ফেস থেকে। অ্যান্ড এটা কিন্তু আমাদের শরীরের বেস্ট পার্ট। কারণ একটা মানুষ যখন আর একটা মানুষের সামনে আসে, তার ফার্স্টেই সেটা তার আগে এক্সপ্রেশন, মানে প্রথমে সে যেটা সে দেখে সেটা হচ্ছে ফেস। ঠিক আছে? অ্যাট্রাকশন। তো এই জায়গাতেই কিন্তু, ঠিক আছে, এই জন্য তুমি একটা হিস্ট্রিতে দেখবে যে দেয়ার ওয়াজ সিস্টেম অফ পর্দা, কি পর্দা সিস্টেম ছিল যাতে এই অ্যাট্রাকশনটা না হয়। ঠিক আছে? যাই হোক, দ্যাটস ডিফারেন্ট, লেটস কাম টু হিয়ার। এটা একমাত্র জায়গা কিন্তু যেখানে তুমি এক্সামিনারের অ্যাটেনশনটা ড্র করতে পারবে। যে খাতা দেখছে তার অ্যাটেনশন ড্র করবে। এবার তোমার মনে প্রশ্ন উঠতে পারে কেন? দেখো, তোমাকে সে চেনে না, তোমাকে সে জানে না, এরকম গাদাগুচ্ছের ভলিউম অফ কপিস তার কাছে আছে, এবং সেই পরিশ্রমটা, সেই যে খাতাটা যেটা আছে, সেটা কিন্তু তার উপর তোমার ক্যারিয়ার নির্ভর করছে। তোমার বিগত 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, যত বছরই হোক, সেই এফোর্টটা কিন্তু সেই পাতলা একটা খাতার উপর নির্ভর করছে। তাই এটা যেমন স্যারের দায়িত্ব খাতাটা খুব ভালোভাবে দেখা, এটা তোমারও দায়িত্ব যাতে স্যার খুব ভালোভাবে খাতাটা দেখতে পারে। আমরা উত্তর লিখি শুধু আমাদের কথা ভেবে যে গিয়ে আচ্ছা ঠিক আছে পুরোটা লিখে দেবো, ভরিয়ে দেবো খাতা, তাতে হয়ে যাবে না। এটা তোমার একদিকের দায়িত্ব কমপ্লিট হলো। শুধু তোমাকে খাতাটা এমনভাবে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে হবে যাতে সেটা পড়ে স্যার অটোমেটিক্যালি আকর্ষিত হয়ে যায়। দেখো একটা ছোট্ট উদাহরণ দিই। যখন বাড়িতে পরিবারে কোনো মেয়ের বিয়ের সম্পর্ক হয়, তখন আমরা মেয়েটাকে কিন্তু আগে খুব সুন্দর করে সাজাই পরিবারে, এবং তখন সে ছেলে মেয়েদের সামনে বসে, বা যখন যেদিনকার বিয়ে হয় সেদিনকার কিন্তু প্রত্যেকটা মেয়ে খুব সুন্দরভাবে সাজে। তো তোমার অ্যাকচুয়ালি কিন্তু তোমার গোটা জীবনটা সিভিল সার্ভিসের সাথে কাটতে চলেছে, মানে অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু গেট ম্যারিড উইথ সিভিল সার্ভিসেস। ঠিক আছে? তাই কিন্তু তোমার উত্তরটাকে খুব সুন্দর করে সাজাতে হবে যাতে অ্যাট্রাক্টেড হয় স্যার এক্সামটা, এই কপিটা দেখে।
আচ্ছা, তো এই অ্যাট্রাকশনটা করবে কিভাবে? সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে ইউজ কোটেশনস। আরো অনেক ওয়ে আউট আছে, তার একটা এক্সাম্পল দিলাম কোটেশনস। উদাহরণ, যদি ধরো আমি কোনো টপিকে যাচ্ছি না, কোনো সাবজেক্টের, হয়তো অনেক অ্যাসপিরেন্টদের বুঝতে অসুবিধা হতে পারে যে যেটা পড়েনি, ধরো একটা অ্যান্সার লিখতে বলা হলো যে এমন একটা ছাত্রকে নিয়ে যে ছাত্র সিভিল সার্ভিসে পড়াশোনা করেছে এবং পড়ে সে কোয়ালিফাই করেছে, ঠিক আছে? তো এইবার ধরো এরকম একটা আনসার তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো প্রথমেই, তো আমরা সবাই জানি যে সিভিল সার্ভিস কোয়ালিফাই করতে গেলে খুব পরিশ্রম করতে হয়। তো প্রথমেই যেটা ধরো কোটেশন দিচ্ছ এপিজে আব্দুল কালাম স্যারের, যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক সান, ফার্স্ট বার্ন লাইক সান। অর্থাৎ তুমি যদি সূর্যর মতো করে আলোক রশ্মি ছড়াতে চাও গোটা পৃথিবীব্যাপী, তাহলে কিন্তু তোমাকে আগে সূর্যের মতো দহন শিখতে হবে, সহ্য করতে হবে। যখনই স্যার এই কোটেশনটা পড়ছেন, এই কোটেশনটা কিন্তু খুব রেলেভেন্ট সেই অ্যাসপিরেন্টের জীবনের সাথে, যখনই স্যার এই কোটেশনটা পড়ছেন কিন্তু তখনই স্যার কিন্তু আকর্ষিত ফিল করছে, আচ্ছা বেশ সুন্দর তো, দারুণভাবে শুরু করেছে তো। এক্স্যাক্টলি এইভাবে তুমি কিন্তু স্যারের কিউরিওসিটিটা রেজ করতে পারো, যে বাহ বেশ স্টার্টটা তো বেশ ডিফারেন্ট, স্টার্টটা তো বেশ সুন্দর। এইভাবে নেক্সট হচ্ছে আর একটা হচ্ছে যে কোনো ইন্ট্রোডাকশন এইভাবে কিন্তু দেখো থিওরি অফ মানে অ্যাট্রাকশন খুব ইম্পর্টেন্ট হয়। হিটলারকে দেখো, এইটুকু কোট, কোট হাফ প্যান্ট এরকম গম, ঠিক আছে? তো এই যে অদ্ভুত একটা ড্রেস, কেন? অ্যাট্রাক্ট করার জন্য মানুষকে, ওকে দেখে আগে তো অ্যাট্রাকশন, পরে তো তুমি তোমার প্রিন্সিপালস আইডিয়ালস এগুলো পরে বোঝাবে, কিন্তু অ্যাট্রাক্ট তো আগে করতে হবে, তারপর তো বোঝাবে, তখন তো লোকে তোমাকে শুনবে। সো এটা হচ্ছে ঠিক সেই রকমই জিনিস, প্রিন্সিপাল অফ অ্যাট্রাকশন। তাহলে ইন্ট্রোডাকশন ইজ, একটাই কথা, ইন্ট্রোডাকশন ইজ আ প্লেস ওয়্যার ইউ অ্যাট্রাক্ট দি অ্যাটেনশন অফ দি এক্সামিনার। এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল পারপাস অফ ইন্ট্রোডাকশন। এবার এটার একটা ছোট্ট ফিচার বলি, ইন্ট্রোডাকশনে কিন্তু একটাই প্যারাগ্রাফ লিখতে হয়, একটা কোটেশন উপরে তুমি দিয়ে দিতে পারো, প্যারাগ্রাফ একটাই হয়, ম্যাক্সিমাম 4 থেকে 5টা লাইন লিখতে হয়, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু আমরা কোনো স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন লিখবো ফর এনি আনসার ইন সিভিল সার্ভিসেস। ওকে, নাও we will come to the second part, that is the body of the answer. তো এই বডিটা কি? আমি বলেছিলাম যে বডিটা হচ্ছে মূল বিষয়বস্তু বা মেইন কন্টেন্ট অফ দি আনসার। তো এখানে স্পষ্ট আমাদের একটা জিনিস দেখতে হবে, যে এখানে বলছে প্লেস অফ কি রাইটিং ইয়োর থিসিস। দেখো ইন্ট্রোডাকশনে আমরা কি বলেছিলাম, যে আমরা কিন্তু এখানে এক্সামিনারের ভেতরে কিউরিওসিটি রেজ করছি, যে আমরা কি টপিক, যে ধরো যে কোয়েশ্চেনটা দিয়েছে, আমাদের একটা কোয়েশ্চেন দিয়েছে, তো আমরা সেই কোয়েশ্চেনটাকে কিন্তু মেন কন্টেন্ট অফ দ্য কোয়েশ্চেনটাকে বডির আন্ডারে লিখবো। ধরো সিপাহী বিদ্রোহ নিয়ে একটা উত্তর দিয়েছে লিখতে, ঠিক আছে? তো সিপাহী বিদ্রোহের যে মেন কন্টেন্ট যেটা লিখতে বলা হয়েছে সেটা কিন্তু আমরা বডির ভিতরে লিখবো, সেটা কিন্তু ইন্ট্রোডাকশন আমরা লিখবো না। ইন্ট্রোডাকশনে আমরা কি করবো, আমরা স্যারের ভেতরে সিপাহী বিদ্রোহ নিয়ে কিউরিওসিটি তৈরি করব। এবার সেই কিউরিওসিটিটা ফুলফিল বা ফিড করার জায়গা কিন্তু এইখানে, কিন্তু এর একটা পদ্ধতি আছে, যেমন খাওয়ার একটা পদ্ধতি আছে, আমরা তো পা দিয়ে খাই না, আমরা হাত দিয়ে খাই বা কেউ চামচ দিয়ে খাই, ঠিক আছে? উত্তর লেখার একটা পদ্ধতি হচ্ছে কি, আমাদের কিন্তু ডাইরেক্টিভ ওয়ার্ড ব্যবহার করেই কিন্তু উত্তরটা লিখতে হবে। এবার এই ডাইরেক্টিভ ওয়ার্ডটা কি সেটা আমরা আসবো আলাদা একটা টপিকে করাবো, এখন ছেড়ে দাও। নেক্সট এটাকে বলা হয় মেইন কন্টেন্ট অফ দি আনসার। আচ্ছা, এইবার এই সেকশনটাকেও অ্যাট্রাকটিভ করতে হবে, এই সেকশনটাকেও কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে। ইট ইজ লাইক দি অ্যাবডোমেন অফ আস, ঠিক আছে? এটাকেও কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে। যেমন আমরা জিম করে পিপল 6 প্যাকস বানাই টু মেক ইয়োর বডি অ্যাট্রাকটিভ। এক্স্যাক্টলি এখানে কিন্তু ম্যাপস, ডায়াগ্রামস, চার্ট, এই জিনিসগুলো থ্রু দিয়ে কিন্তু আমরা আমাদের এই অ্যাবডোমেন বা আনসারের যে অ্যাবডোমেন পার্ট সেটাকে কিন্তু অ্যাট্রাকটিভ করতে পারি। তাহলে ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন হচ্ছে ফেস, আর এটা হচ্ছে অ্যাবডোমেন। ক্লিয়ার? নেক্সট, ইউজ মাল্টিপল প্যারাগ্রাফস।
এখানে কিন্তু আর একটা প্যারাগ্রাফ নয়, এখানে আমরা অনেক কটা প্যারাগ্রাফ করব, ছোট 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 প্যারাগ্রাফ করব অনেক কটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাভয়েড লং সেন্টেন্স এন্ড জার্গন ওয়ার্ডস। এই আর একটা জিনিস, খুব মেজর একটা প্রবলেম কি, অ্যাসপিরেন্টরা খুব লম্বা লম্বা সেন্টেন্স লেখে অনেক ক্ষেত্রে। না, ছোট ছোট সেন্টেন্স লিখবে। তার কারণ হচ্ছে যে ইট মেক্স মানে ইজি ফর দ্য এক্সামিনার টু রিড হোয়াট ইউ আর সেইং, এক নম্বর। সেকেন্ড কি, আর একটা জিনিস যেটা প্রচুর অ্যাসপিরেন্ট ভুল করে, তারা না বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করবে, বড় বড় কঠিন কঠিন শব্দ ব্যবহার করবে, ভাবে যে এই ধরনের শব্দ অ্যাপ্লাই করলে স্যার খুব ইমপ্রেসড হবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলি, এটা কিসের চাকরি? সিভিল সার্ভিসের চাকরি, তাই তো? এখানে তুমি ধরে নাও তুমি ডিএম আছো, ঠিক আছে? তুমি যে স্টেটমেন্টটা দেবে তোমার ডিস্ট্রিক্টের হয়ে, সেটা যেন 8 থেকে 80 সবাই বুঝতে পারে, তাই তো? সেখানে তুমি এমন একটা শব্দ ইউজ করছো যে শব্দটা হয়তো কিছু লোক 1% অফ পপুলেশন বুঝতে পারছে, কিন্তু তোমার টার্গেট কি? তাহলে 99% পপুলেশন কি বুঝবে না? তো খুব সাধারণ শব্দ ইউজ করবে, সাধারণ সিম্পল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ঠিকঠাক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তোমার আনসারটা লেখার জন্য। কখনো বড় বা কঠিন ভাষা অ্যাপ্লাই করে নিজের নলেজটাকে জাহির করতে যেও না। এটা তোমার নিজের নলেজ জাহির করার জায়গা নয়, এটা তোমার উত্তরের প্রশ্নের যে খিদে, সেই খিদে মেটানোর জায়গা, ঠিক আছে? নেক্সট উইল কাম টু দি কনক্লুশন। ওকে, নেক্সট কনক্লুশন, দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইটাকে আমরা বলি দি লোয়ার পার্ট অফ দি বডি। ওকে, আমাদের দেহের যেমন এন্ডিংটা হচ্ছে কোমর থেকে পা পর্যন্ত, ঠিক এটা হচ্ছে উত্তরের এন্ডিং। এবার এই এন্ডিংটা হবেটা কিভাবে, শেষটা হবে কিভাবে? প্রথম কথা, শেষটা কিন্তু কিভাবে করতে হবে? আমরা গোটা বডিতে বা উত্তরের মূল বিষয়বস্তুতে যেটা আমরা লিখেছিলাম, ঠিক আছে, ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে এক্সপ্রেস করব ছোট কথাতে, সামারি। যেটা আমরা লিখলাম সেটার একটা সামারি লিখে, ঠিক আছে, আমরা এন্ড করব। এর এন্ডিং এর আন্ডারে থাকবে কি? ধরুন সিপাহী বিদ্রোহ নিয়ে টপিকটা উঠেছে, ঠিক উত্তরটা লিখতে বলা হয়েছে, তাহলে এখানে তোমার ওপিনিয়ন থাকতে পারে সিপাহী বিদ্রোহ নিয়ে, তোমার জাজমেন্ট থাকতে পারে, তোমার ট্রাবল শুটিং আইডিয়া, কি কারণগুলোর জন্য বিদ্রোহ হলো, কি হলে হতো না বিদ্রোহগুলো, তোমার রেকমেন্ডেশন থাকতে পারে অ্যাবাউট দি টপিক, ঠিক আছে? যেমন একটা কোয়েশ্চেন আছে সিপাহী মিউটিনি, নেচার অফ দ্য রিভোল্ট বলে একটা টপিক আছে, ওখানে যেমন অনেক কিছু টপিক হয়, যে পয়েন্টস হয়, যে বিডি সাভারকার বলেছেন এটাকে ন্যাশনাল মানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ডিসরায়েলি বলেছেন ন্যাশনাল রিভোল্ট। এই যে মানে বিভিন্ন লোকের রেকমেন্ডেশনসগুলো দিয়েছে, সেগুলো আলোচনা করতে পারো, তোমার নিজের ওপিনিয়ন সেখানে দিতে পারো, ঠিক আছে? এইভাবে। আর একটা জিনিস, আনবায়াসড এন্ডিং। দেখো, একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখো, আমাদের দুটো পায়ের যেমন মাপ সমান, তাই কিন্তু আমরা ব্যালেন্স ভাবে দাঁড়িয়ে আছি সহজ করে, ঠিক সেরকম ভাবে তোমার উত্তরটা যেন কোনোভাবে বায়াসড না হয়। বায়াসড মানে কি? পার্শিয়াল অ্যাপ্রোচ, কোনো জিনিসকে তুমি জোর করে সাপোর্ট করছো, কোনো জিনিসের এগেনস্ট। এখানে কিন্তু আমরা ফর এগেনস্টে কথা বলবো না, এখানে আমাদের স্টেটমেন্টে সবসময় ব্যালেন্স থাকতে হবে। আমরা না কোনো কিছুর খুব বেশি পজিটিভ নিয়ে বলবো, না কোনো কিছুর খুব বেশি নেগেটিভ নিয়ে বলবো, আমাদের ঠিক ব্যালেন্সড অ্যাপ্রোচ মেনটেন করতে হবে। এটা কি বলে? আনবায়াসড এন্ডিং। ঠিক আমাদের দুটো পা যেমন সমান আছে, ঠিক সেরকম ভাবে। আর একটা জিনিস, যে সাইজ অফ দি ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন শুড বি সেম। ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন দুটোর সাইজ যেন মোটামুটি সেম হয়। কোনো কোনো স্টুডেন্টের খাতা আমি দেখেছি এত বড় ইন্ট্রোডাকশন ইন্টু কনক্লুশন, কারো কারো দেখেছি খাতা প্রায় পাই, আমি খাতা কারেকশন করতে পাই, প্রচুর খাতা পাই যেখানে এরকম থাকে কি কনক্লুশন এত বড়, ইন্ট্রোডাকশন এইটুকু, এরকম নয়। এটাও কিন্তু সিঙ্গেল প্যারাগ্রাফই হবে, কিন্তু এখানে দুটোর সাইজ কিন্তু সেম থাকবে, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা উত্তরের কনক্লুশন লিখব, ঠিক আছে? ওকে, নেক্সট কাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট
এই টপিক যেটা আমি এখন পড়াতে চলেছি, টেক ইট লাইক ইট ইজ আ হার্ট, इट इज अ हार्ट ऑफ एंजाइटी। बिना दिल के जैसा कोई इंसान जिंदा नहीं रह सकता है। एग्जैक्टली विदाउट दिस তোমার গোটা আনসারটা কিন্তু মিনিংলেস, গোটা আনসারটা। সো প্লিজ এনশিওর 100% কেন 200% কনসেন্ট্রেশন হিয়ার। এটাই মেইন জিনিস শিখতে হবে কিন্তু आंसर राइटिंग। डायरेक्टिव वर्ड्स ये क्या है? এটাকে তুমি হার্ট বলো, চাই এটাকে তুমি ইঞ্জিন বলো। দেখো পরিষ্কার বলছে ডাইরেক্ট, কথাটা ডাইরেক্ট। একটা ফিল্মের যেমন ডাইরেক্টর হয়, উনি যেমন গোটা ফিল্মটাকে ডাইরেক্ট করেন যে কোন দিকে ফিল্মটা যাবে, কিভাবে যাবে, কি কি সিনস কোথায় ঢুকবে, এই টোটাল জিনিসগুলো ওনার ব্রেন চাইল্ড। ঠিক এরকম ভাবে একটা ট্রেন যেমন যায়, ইঞ্জিন যেদিকে যাবে ট্রেনের বগিগুলো সেভাবে যাবে। ঠিক সেভাবে ডাইরেক্টিভ ওয়ার্ডস কিন্তু ডিসাইড করে যে তোমার উত্তরটা কিভাবে লেখা হবে, কোন দিকে যাবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে যে কারণে সিভিলসে কম মার্কস পায় মেন্সে অপশনালে, তার সব থেকে বড় কারণ হচ্ছে তারা এই ডাইরেক্টিভ ওয়ার্ডটাকে ফলো করে না। তারা কি করে, তারা যখনই একটা টপিক আছে সিপাহি জাস্ট দেখলো, সিপাহি বিদ্রোহ কোশ্চেনটায় যা জানে সব লিখে দিল, এবং এই একমাত্র কারণ যে কারণের জন্য তারা কম মার্কস পায়, এবং তার জন্য সেটা আইদার লিডস টু ভেরি লো র্যাঙ্ক নাহলে ফেলিয়ার্স, টু বি ভেরি স্ট্রেট। এটা কলেজ ইউনিভার্সিটি নয় গাইস, এটা সিভিল সার্ভিস। এখানে কেন, এখানে পরিষ্কার প্রথম জিনিস কি, কোয়েশ্চেনের ডিমান্ডটা খুব ভালো করে বুঝতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন। এটা কেন করা হয়েছে, একটা লোক যখন তোমার কাছে এসে বলবে স্যার এই প্রবলেমটা আমার হয়েছে, তার প্রবলেমটা যদি তুমি ভালো, তার আগে ডিমান্ডটা দেখো, তার প্রবলেমটা কোথায়, সেই ডিমান্ডটাকে তোমাকে ফুলফিল করতে হবে, কারণ তুমি পাবলিক সার্ভেন্ট। তো তুমি একটা উত্তরের ডিমান্ড লিখে যদি তুমি ফুলফিল না করতে পারো, তো তুমি একটা লোকের ডিমান্ড শুনবে কিভাবে, তাকে ফুলফিল করবে কিভাবে? তো এটা কিন্তু ভেরি ভাইটাল পার্ট। সো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 1 2 3 4 5 and 6 and 7 these are the সপ্তঋষি অফ আনসার রাইটিং। ঠিক আছে, এই 7খানা পয়েন্ট কিন্তু খুব ভালো করে আমরা ডিসকাস করব। মোটামুটি এই ধরনের ডাইরেক্টিভ ওয়ার্ডসই থাকে। তুমি দেখবে যখনই উত্তর স্টার্ট হয়, ডাব্লিউবিসিএস হোক কি আইএএস এর হোক, ফার্স্টই থাকবে রাইট আ শর্ট নোট অন দিস টপিক, ডিসকাস, কমেন্ট, এরকম ভাবে কিন্তু লেখা থাকে। ইভ্যালুয়েট বা ক্রিটিক্যাল ইভ্যালুয়েট, এক্সামিন, ইলাস্ট্রেট, ফর্মুলেট, এরকম দেওয়া থাকে। এই তো একটা একটা করে আমরা ডিসকাস করি। প্রথম টপিক হচ্ছে, ধরো আমি একটা কোনো টপিক নেব না, আমি কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলবো, কোনো একটা মানুষকে নিয়ে কথা বলি, কোনো একটা ছেলেকে নিয়ে, ধরো তার নাম হচ্ছে রমেশ। ধরো রমেশকে নিয়ে আমরা আলোচনা করবো আজকে। রমেশ হচ্ছে আমাদের টপিক অফ ডিসকাশন, আলোচনার টপিক রমেশ। যখনই বলছে এখানে রমেশের জায়গায় কিন্তু রিভোল্ট অফ 1857 আসতে পারে, রমেশের জায়গায় কিন্তু যে কোনো কিছু আসতে পারে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোনো টপিক গুপ্তাইজ আসতে পারে, রমেশের জায়গায় কিন্তু ইন্ডিয়ান ইকোনমির কিছু আসতে পারে, যা ইচ্ছা তাই আসতে পারে। জাস্ট রমেশ হচ্ছে বোঝানোর জন্য একটা ছেলের নাম। ধরো কোয়েশ্চেন এসছে, রাইট আ শর্ট নোট অন রমেশ বা ডিসকাস অ্যাবাউট রমেশ। যখনই এরকম আসবে, টপিকটা রমেশের সম্বন্ধে একটা সাধারণ আলোচনা হবে। রমেশ কে, রমেশ কি, রমেশের বাড়ি কোথায়, রমেশ কি করে, একটা সাধারণ আলোচনা। ঠিক উত্তর কিন্তু ইন্ট্রোডাকশন আর বডিতে একটা জাস্ট একটা সাধারণ আলোচনা লিখতে হবে তোমাদের। ঠিক আছে, রমেশের গুণ, ভালো খারাপ, গুণ কি খারাপ, এসব আমরা যাবোই না। জাস্ট রমেশকে নিয়ে একটা আলোচনা, জাস্ট একটা সাধারণ আলোচনা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা আলোচনা। এটাই হচ্ছে নোট বা ডিসকাস। নেক্সট আছে কমেন্ট। ধরো রমেশকে নিয়ে কমেন্ট করতে বললো, আমরা কিন্তু সাধারণ আলোচনা করবো রমেশকে নিয়ে, কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের নিজের ওপিনিয়ন জানাবো। ধরো আমার রমেশকে খুব ভালো লাগে, তাই পরিষ্কার আমি আগে রমেশকে নিয়ে একটা আলোচনা করবো, যে রমেশ কে, রমেশ কোথায় পড়ে, কি করে, কোথায় থাকে, কোন স্কুলে পড়াশোনা করে, সব লিখলাম রমেশ সম্বন্ধে। দিয়ে আমি ধরো লাস্টে কনক্লুশনে, শেষে উপসংহারে আমি কিন্তু জানাবো যে আমার ওপিনিয়নটা রমেশকে নিয়ে, যে রমেশ ভালো ছেলে, আমার রমেশকে খুব ভালো লাগে,
ও খুব একটা ভালো ছেলে। ঠিক এইরকম ভাবে কিন্তু আমি কমেন্ট করব। যখনই কোয়েশ্চেনের আগে লেখা আসছে কমেন্ট, তখনই কিন্তু তোমার ওপিনিয়নটা দিতে হবে। যে এক্সামিনার খাতা কারেকশন করবে সে কিন্তু এই জিনিসগুলো দেখবে, বারবার করে বলছি, এইটা মাথায় রেখে কিন্তু তোকে লিখতে হবে। থার্ড হচ্ছে ইভ্যালুয়েট। না, হোয়াট ইজ ইভ্যালুয়েট? দেখো, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। এখানে ওয়ার্ড নিয়ে মাথা ঘামালে চলবে না। এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, নট কোয়ান্টিটেটিভ। কত বেশি লিখলাম, নো, একদম না। এখানে হচ্ছে মেইন জিনিস ডিসকাস করতে হবে রমেশের পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড। একটা ইন্ট্রোডাকশন আমরা দিলাম, বডিতে কিন্তু একটু স্টার্টটা করি রমেশ সম্বন্ধে দু একটা লাইন লিখেই কিন্তু আমরা রমেশের পজিটিভ গুণ, রমেশের ভালো গুণগুলো বিচার করবো এবং রমেশের নেগেটিভ গুণগুলো আমরা বিচার করব, মেরিটস ডিমেরিটস বিচার করলাম। এবং যেটা আমরা বিচার করব তার সপক্ষে কিন্তু আমরা একটা উদাহরণ দিতে হবে। ধরো বললে রমেশ পড়াশোনায় খুব ভালো, তার মানে কি এক্সাম্পল কি লাস্ট ইয়ারের রেজাল্টে স্কুলে সেকেন্ড হয়েছে ও, ঠিক? এটা হচ্ছে এভিডেন্স সঙ্গে সঙ্গে দাও তাকে, তার সাথে সাথে। এভিডেন্স ছাড়া সিভিলসের কোনো আনসারের ভ্যালু নেই। যে কোনো উত্তর লিখবে তোমাকে কিন্তু প্রমাণ দিতেই হবে। আর বিশেষ করে ইভ্যালুয়েট বা ক্রিটিক্যাল ইভ্যালুয়েট এই জায়গাগুলোতে কিন্তু এভিডেন্সের প্রচন্ড ইম্পর্টেন্স আছে। পজিটিভ জিনিসের উপর নেগেটিভ জিনিসের উপর এভিডেন্স তোমাকে সাইড করতেই হবে। ঠিক আছে, তুমি একটা স্টেটমেন্ট লিখলে, এরকম একটা স্টেটমেন্ট লিখলে দিয়ে লাস্টে একটা এভিডেন্স সাইড করে দিলে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েট। কিচ্ছু আলাদা নয় এটা। ইভ্যালুয়েট সেম, যেমন যা যা ফিচার্স আছে একদম সেম, কিন্তু ক্রিটিক্যাল ইভ্যালুয়েটের এন্ডিং এ কি করতে হবে, তোমাকে একটা ফেয়ার জাজমেন্ট দিতে হবে, একটা ব্যালেন্স ভিউ দিতে হবে। তোমার কি মনে হয় রমেশকে নিয়ে তোমার ফাইনাল একটা জাজমেন্ট, ওপিনিয়ন তুমি একটা দিলে, অ্যান্ড অলসো এটার সাথে ওপিনিয়ন অফ আদার্স, অন্য লোকের ওপিনিয়ন। মানে কি, রমেশকে নিয়ে শুধু এখানে কমেন্টে তুমি শুধু তোমার ওপিনিয়ন দিচ্ছিলে। এখানে কিন্তু ক্রিটিক্যাল ইভ্যালুয়েটে কিন্তু আদার্স মানে এখানে রমেশের বা আমার ওপিনিয়ন, রমেশের স্কুল টিচারের ওপিনিয়ন, রমেশের XYZ ফ্রেন্ডসের ওপিনিয়ন, এখানে আদার ওপিনিয়নটাও দিতে হবে। মানে ধরো ক্রিটিক্যাল ইভ্যালুয়েট অ্যাবাউট দ্য রিভোল্ট অফ 1857 যদি আসে, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন হিস্টোরিয়ানের ওপিনিয়নও তোমায় দিতে হবে, যে আদার হিস্টোরিয়ান। এতক্ষণ মনে তুমি তো কমেন্টে কিন্তু তুমি তোমার ওপিনিয়ন দিলে, এখানে কিন্তু বিভিন্ন হিস্টোরিয়ান রিভোল্টটার সম্বন্ধে কি ওপিনিয়ন দিয়েছেন সেই ওপিনিয়নটা তোমাকে ইনক্লুড করতে হবে। বোঝা গেল? আর একটা হচ্ছে এক্সাম। এখানে টপিকটা নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করব। আমরা এর কারণ এন্ড ইমপ্লিকেশনস গুলো জানবো এন্ড ব্যালেন্স একটা ভিউ রাখবো। নাও one of the most next topic comes illustrate. It's a very important part. এটা হচ্ছে পিকচারাইজ দ্য টপিক এন্ড কমেন্ট প্লাস এক্সাম। এটা কি জিনিস? দেখো, টপিকটাকে কিন্তু আমাদের পিকচারাইজ, আমাদের এখানে ম্যাপস দিতে হবে, আমাদের এখানে মানে ফ্লো চার্ট দিতে হবে, আমাদের ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে আনসারটাকে। ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ আনসার রাইটিং, ইলাস্ট্রেশন। তুমি যে কোনো টপিককে ইলাস্ট্রেট করতে পারো, যে কোনো টপিকে। ইলাস্ট্রেশনটা এমন, এই 6 নম্বর টপিকটা এমন যেটা এটা কিন্তু পুরোটাই মানে 1 থেকে 7 সব কটা টপিকের উপর কাজ করে ইলাস্ট্রেশনটা। তাই ইলাস্ট্রেশনে কিন্তু তুমি সবার আগে পিকচারাইজকে টপিক করতে, মানে তোমাকে পিকচারাইজ করতে হবে টপিকটাকে। ম্যাপস দাও, ছবি আঁকো, ডায়াগ্রাম দাও মাঝখানে বডির ভেতরে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে কিন্তু ডায়াগ্রাম দিও না, বডির ভেতরে, সব বডির ভেতরে। ডাইরেক্টিভ ওয়ার্ড ইজ পার্ট অফ দি বডি। নেক্সট, কমেন্ট আর এক্সামিন। কমেন্টে কি, এখানে একটা জেনারেল ডিসকাশন তোমায় করতে হবে, জেনারেল ডিসকাশন করছো তুমি, প্লাস ডিসকাশনটা জেনারেল হলেও কিন্তু ডিসকাশনটা ডিটেইলড হবে। কারণ অ্যান্ড এফেক্টস, কজেস গুলো বলতে হবে, তার এফেক্ট গুলো বলতে হবে, এবং ব্যালেন্স ভিউ তোমাকে দিতে হবে। মানে কিছুটা পরিমাণ পজিটিভ নেগেটিভ একটা হালকা একটু আলোচনা করে তোমাকে কিন্তু নিজের একটা ব্যালেন্স ওপিনিয়ন দিতে হবে। এখানে নিজের ওপিনিয়ন দিতে হবে তোমাকে, দিয়ে তোমাকে টোটাল ব্যাপারটা রিপ্রেজেন্ট করতে হবে ইলাস্ট্রেট। আমি জেনারেলি স্টুডেন্টদের রেকমেন্ড করি তোমরা এই মডেলে যে কোনো আনসার রাইটিং করা প্র্যাকটিস করো, লেভেল 6, এটা খুব ভালো। নাও ফর্মুলেট, ইট ইজ দি মোস্ট ইলিট লেভেল, সব থেকে হাইয়েস্ট লেভেল অফ আনসার রাইটিং, ফর্মুলেট। এই লেভেলটা কি, ফর্মুলেটে যখন তুমি কোনো টপিক লিখছো, একদম তুমি স্টার্টই করবে অথর, মানে ঠিক তোমার উত্তরটা পড়ে মনে হয় যেন সেই টপিকটা লিখেছে, অথার্স পয়েন্ট অফ ভিউ। এটা IAS এ আগে আসতো, এখন আসে না। একদম হলিস্টিক অ্যাপ্রোচ। তো আমার একটা স্টুডেন্ট আছে ABC-তে, তার আনসার আমি যখনই পড়ি আমি কিন্তু প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফর্মুলেট লেভেলটা তার আনসারে পাই।
সো আমার খুব ভালো লাগে, মানে এটা ইজ মোস্ট ইলিট লেভেল অফ আনসার রাইটিং। তো আই উড লাইক টু সে ঠিক আছে এটাই দরকার নেই, ট্রাই টু অ্যাচিভ দিস লেভেল অফ ইলাস্ট্রেশন। ঠিক এইভাবেই কিন্তু তোমরা ডাইরেক্টিভ ওয়ার্ডসগুলো অ্যাপ্লাই করে যে কোনো আনসার লিখতে পারো। ইফ আমরা ইনস্টিটিউট এবিসি একাডেমিতে আমরা কিন্তু ঠিক এই মডেলে সারা বছর ধরে আইএস এর অ্যান্ড ডাব্লিউবিসিএস এর অপশনাল আনসার রাইটিং প্র্যাকটিস করাই, এবং এই ডাইরেক্টিভ ওয়ার্ডস ইজ দ্য অনলি রিজন যে কারণে কিন্তু তোমার খাতা স্যার খুব মনোসংযোগ দিয়ে দেখবেন এবং কোয়ালিফাই করবে। তুমি যদি ডাইরেক্টিভ ওয়ার্ডস ফলো না করো তার মানে তুমি ইঞ্জিনকে ফলো করছো না, ট্রেন তো ডিরেল হবেই। आई मेरी बात समझ में? नाउ टॉपिक बी, the tips and tricks for answer writing। আমরা বলেছিলাম যে এই টপিকটা আমরা লাস্টে ডিসকাস করব। প্রথম জিনিস সেটা আমাদের জানতে হবে, একটা উত্তর কোয়েশ্চেন দেওয়া আছে, তো অ্যাসপিরেন্ট যখন পরীক্ষা আনসারটা লিখছে বা বাড়িতে প্র্যাকটিস করছে, সে যখন উত্তরটা লিখতে বসছে তারা সে আদি অন্ত ধরে লিখে যায়। মানে কি হয়, সেই টাইমটা প্রচুর টাইম নেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এবং লেখা শুরু করলে শেষ হয় না, বিশাল বড় হয়ে যায়। নাহলে কিভাবে লিখতে হবে সে বুঝতে পারে না, সে লিখে যাচ্ছে তো লিখেই যাচ্ছে, ইঞ্জিন একদিকে বগি আর একদিকে, ডাইরেক্টিভ ওয়ার্ডস এরকম বলছে, ফাইনালি উত্তর মনে যেমন আসছে সেরকম লেগে যাচ্ছে। এটা হবেই, কারণ তোমার কাছে কোনো প্ল্যান নেই। প্রথম জিনিস হচ্ছে আনসার প্ল্যান তৈরি করা। কোয়েশ্চেন দেখার পর উইদিন 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট, আমি তার প্রচুর বেশি টাইম বললাম, আই উড লাইক টু সে 45 সেকেন্ডস বেস্ট। স্টার্ট করছে যখন 1 মিনিটে করো। আনসারের প্ল্যান তৈরি করতে হয়, আর এই আনসার প্ল্যানটা তৈরি করার জন্য ক্রাঞ্চিং ইউজ করতে হয়। ক্রাঞ্চিং, এবার এই ছোট্ট ভিডিওতে তো আমার এত কিছু ডিটেলসে বলা সম্ভব নয় না। হোয়াট ইজ ক্রাঞ্চিং, আমরা একটা টপিককে যখন পড়বো আমরা ওটাকে কিছু কিন্তু পুরো ডিভাইড করে নেবো, লাস্টে কিন্তু আমরা ডায়াগ্রাম বানাবো এবং সেটাকে পয়েন্ট টু পয়েন্ট করে লিখে নেবো। তো এই ক্রাঞ্চিংটা কোশ্চেনটা টপিক প্ল্যান, এই একটা টপিক পড়ার পর আমরা একটু পয়েন্টসে ভেঙে নেবো, ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশন হলো, বডির আন্ডার কি কি লিখবে 4টে পয়েন্ট, ঠিক আছে? তারপর কনক্লুশনে কি লিখলে, ইন্ট্রোডাকশন, বডির আন্ডারে 4টে পয়েন্ট লিখতে হবে তোমাকে, 4টে পয়েন্ট লিখে নিলে কি কি লিখতে হবে, এবং কনক্লুশন। তো আগেই তুমি কিন্তু জেনে যাচ্ছ উত্তরটা, কমপ্লিট প্ল্যান রেডি হয়ে যাচ্ছে তোমার কিভাবে উত্তরটা প্রোগ্রেস করবে, ঠিক আছে? এটা কিন্তু মানে এবিসিতে আমরা ডেইলি বেসিসে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ধরে ক্রাঞ্চিং শেখায়। তার জন্য কি হয়, ওরা কিন্তু আগে থেকেই বুঝতে পারে যে আনসারটা পাওয়া মাত্র ওদের ইমিডিয়েটলি ব্রেনের ভেতরে কিন্তু চলে আসে যে আমাকে কি লিখতে হবে। উইদিন 45 সেকেন্ডস প্ল্যানটা রেডি হয়ে যায়, এবং ওরা এখন আনসারটা লিখো, প্ল্যানের বাইরে যাবে না, কিন্তু প্ল্যান অফ দি আনসার। ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু প্ল্যানটা বানায় না, যার জন্য কিন্তু সব থেকে বেশি পরিমাণ ধাক্কাটা খায়, হয় উত্তর শেষ হয় না, মানে টাইম পায় না, এরকম একটা কিছু কাণ্ড করে। আর হচ্ছে ইমপ্রপার ওরিয়েন্টেশন। হোয়াট ইজ ইমপ্রপার ওরিয়েন্টেশন? ইন্ট্রোডাকশনে ভুল করে, কারণ বডি প্রোটোকল ফলো করে চলে না, ইন্ট্রোডাকশনে 2টো প্যারাগ্রাফ করে দিল, বডিতে ঠিকঠাকভাবে বডি লিখলো না, কন্টেন্ট লিখলো না, কনক্লুশন এত বড় হয়ে গেল। তো এইসব এরার্সগুলোকে বলা হয় ইমপ্রপার ওরিয়েন্টেশন। ডায়াগ্রাম করছে কিন্তু বক্সে ইনক্লুড করছে না ডায়াগ্রামসগুলো, এগুলো সব ওরিয়েন্টেশনে এরার। তো এই জিনিসগুলো যেন না হয়। আর একটা ভাইটাল হচ্ছে কিওয়ার্ডস। ইয়ে ক্যা হ্যায়? তুমি প্রথমে আমি যখন কোনো টপিকটা পড়িয়েছিলাম, যখন লিখলাম টপিকের নাম, উপরে ইন্ট্রোডাকশন লিখলাম, লেখার পর আমরা কিন্তু 4টে পয়েন্ট লিখেছিলাম যে ইট ইজ দি, কি মনে করে দেখো, ফেস অফ দি আনসার বলেছিলাম যে ফেস, আর একটা কি, শর্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ। এর ঠিক এইরকম কিওয়ার্ড সেই শব্দগুলো যে শব্দগুলোর আশেপাশে কিন্তু গোটা প্যারাগ্রাফের মানেটা ঘোরাফেরা করে। তো একটা প্যারাগ্রাফের ভেতরতেই ম্যাক্সিমাম 3টে কি 4টে কিওয়ার্ড পাবে। তো তুমি যখন উত্তরটা লিখবে সেই কিওয়ার্ডগুলোর নিচে কিন্তু আন্ডারলাইন করতে হবে। আমরা কিন্তু ধরে শেখাই যে কোনগুলো কিওয়ার্ডস হবে। আনসার লেখার টাইমে কিন্তু কিওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করে দেবে, এরকম করে। একটা প্যারাগ্রাফে 2টো 3টে 4টে ম্যাক্সিমাম কিওয়ার্ড হবে। স্যার যখন আনসারটা পড়বেন, স্যার আনসারটা দেখে কিন্তু উনি কিন্তু কিওয়ার্ড দেখবেন, শুধু কিওয়ার্ড খুঁজবেন। এবার তুমি অলরেডি যখন আন্ডারলাইন করে দিচ্ছ, স্যারকে কিন্তু খোঁজার খাটনিটা তুমি কমিয়ে দিচ্ছ। স্যার দেখে খুশি হবেন তোমার আনসার দেখে, এবং অটোমেটিক্যালি কিন্তু স্যার বুঝতে হবে, কিওয়ার্ড 4টে পড়ে কিন্তু বুঝতে পারবেন যে তোমার অ্যাকচুয়াল আনসারে কি বলতে চেয়েছো তুমি। কারণ গোটা আনসার এভাবে লাইন টু লাইন ধরে পড়া একটা খুব ইম্পসিবল ব্যাপার হয়। তো মেজরিটি ক্ষেত্রে এক্সামিনাররা কিন্তু কিওয়ার্ডটা খোঁজেন। তো এই জিনিসটা আন্ডারলাইন না করলে কিন্তু
মানে করতেই হবে, না করলে সমস্যা। থার্ড হচ্ছে ফেলিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন। আবার বলছি, ডাইরেক্ট কিওয়ার্ড না বোঝা বা না পড়া। চিবাই বিদ্রোহ নিয়ে কোয়েশ্চেন আসলো বা রমেশকে নিয়ে কোয়েশ্চেন আসলো, যা জানে সব লিখে দিল, একদমই নয়। যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি সেটাকেই ফলো করে আনসার লিখতে হবে। নেক্সট, হ্যান্ডরাইটিং ইস্যু। এই জিনিসটার উপরে কেউ কাজ করে না। মানে এই হ্যান্ডরাইটিং হচ্ছে স্বাভাবিকভাবেই তোমার উত্তরের জামা কাপড়। তোমার বডি যতই সুন্দর হোক, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট একটু ঠিকঠাক জামা কাপড় পরতে হবে, ঠিক আছে ভাই? সোজা কথা, একজন রাস্তায়, ধর একটা একজনের কথা বলি, সে রাস্তায় থাকে, সে একদম এক্সট্রিমলি পোর, সে রাস্তায় থাকে, পাগল টাইপের একটা লোক, চুল টুল উস্কো খুস্কো, গায়ে নোংরা, জামা কাপড় পরে, সে স্লিম। আর একটা ছেলে আছে, সেও স্লিম, দুজনা সেম হাইট। একজনা ভালো জামা প্যান্ট পরে আছে, পাঞ্জাবি পায়জামা পরে আছে, কি একটা শার্ট প্যান্ট পরে আছে, আর ও কিন্তু ছেঁড়া জামা কাপড় পরে আছে। স্বাভাবিকভাবেই অ্যাকসেপ্টেন্স কিন্তু ওই লোকটার বেশি হবে যে ঠিকঠাক জামা প্যান্ট পরে আছে। তাই হ্যান্ডরাইটিংটা কিন্তু এক্স্যাক্টলি তোমার উত্তরের হচ্ছে জামা প্যান্ট। তো তুমি যদি এই জিনিসটাকে ঠিকঠাক না করো, এটার পিছনে কাজ না করো, তুমি কি লিখেছো সেটা বুঝবেই কি করে স্যার? একটা মতো বুঝতেই পারবে না স্যার যে তুমি কি লিখেছো। তো এটার পিছনে কাজ করো, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে কসমেটিক ডেভেলপমেন্ট অফ দি আনসারে সাহায্য করে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। প্লিজ, ক্লিয়ার হ্যান্ড রাইটিং, সুন্দর কথাটার মানে পরিষ্কার হাতের লেখা, স্পষ্ট হাতের লেখা, যেটা পড়ে আরামসে পড়ে বোঝা যায়। এটাই হচ্ছে দ্য মোস্ট র্যাশনাল ডেফিনেশন অফ আ গুড হ্যান্ড রাইটিং। নেক্সট, ল্যাক অফ প্র্যাকটিস। বারবার সেই আবার লেখাপড়াটা পড়ে আসছে। আমরা পড়ি কিন্তু লিখি না। ছাত্রদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ছাত্ররা প্র্যাকটিস করে না আনসার রাইটিং। যে কোনো ছেলে যে আইএস ক্লিয়ার করে, সে পার ডে 1টা থেকে 2টো আনসার লেখে। যারা WBCS দিচ্ছ, তারা অন্তত 2 দিনে একটা আনসার লেখো। আনসার লেখো একটা 2 দিন, স্যারকে দিয়ে কারেকশন করো। এবার হ্যাঁ, আর একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে তারা অপশনালের গাইডেন্স পায় না। এফেক্টিভ গাইডেন্স দরকার। অপশনাল এই একমাত্র জায়গা যেখানে কিন্তু তোমার সত্যি, বিশেষ করে আনসার রাইটিং এর ক্ষেত্রে কিন্তু গাইডেন্সের প্রয়োজন পড়ে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট অপশনালের ক্ষেত্রে, এফেক্টিভ গাইডেন্স। সেটা তুমি কোনো এডুকেটরের কাছ থেকে নাও, কি কোনো ইনস্টিটিউটের কাছে নাও, বা কোনো ফ্রেন্ড দাদা যে কোয়ালিফাই করেছে তার কাছ থেকে নাও, কি তোমার ইউটিউব চ্যানেল থেকে নাও, হোয়াট এভার, যেখান থেকে ইচ্ছা নাও। বাট এই সেকশনে কিন্তু তোমার গাইডেন্সের খুব দরকার পড়বে প্রচন্ড পরিমাণে। কিভাবে লিখতে হবে, খাতাগুলো লিখে কারেকশন করানো, এবং স্যার যিনি যখন কারেকশন করবেন, এই যেন খাতায় তোমার মেনশন করে দেন যে এই ফল্টসগুলো তোমার হয়েছে, যাতে নেক্সট আনসার এই ফল্টসগুলো না হয়। আর একটা হচ্ছে স্কোপ অফ আনসার রাইটিং কারেকশন। এটা একটা হিউজ প্রবলেম, যেটা প্রচুর ছাত্রছাত্রী বিশেষ করে পশ্চিমবাংলায় ফেস করে, যে উত্তর লিখে কারেকশন করানোর জায়গা পায় না। লেট মি টেল ইউ ওয়ান থিং, এবিসি কিন্তু কমপ্লিটলি অপশনালের ফুল সলিউশন প্রোভাইড করে, অনলাইন অফলাইন বোথ, ইনক্লুডিং আনসার রাইটিং, রাইটিং কারেকশন অ্যান্ড অপশনালের ফুল কোর্স এবিসি কিন্তু কন্ডাক্ট করে, ঠিক আছে? সো অপশনাল নিয়ে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং অপশনাল, এবিসি ইজ আ প্লেস যেখানে তোমাদের কমপ্লিট সলিউশন হয়ে যাবে রিগার্ডিং ইউর অপশনালস এন্ড অলসো ফর ইউর জেনারেল স্টাডিজ, ফর WBCS অ্যান্ড IAS বোথ কমপ্লিটলি, ঠিক আছে? ঠিক এইভাবেই, যাই হোক, এইভাবেই কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, আমরা মেনটেন করব, এবং এইগুলো ফলো করে কিন্তু আমরা আনসার লিখব। থ্যাংক ইউ ফর দিস ক্লাস। এটা একটা ছোট্ট প্রচেষ্টা ছিল ফ্রম দি পার্ট অফ দি ABC একাডেমি, যাতে এই সেক্টরটা, যেটা খুব একটা মানে সেক্টর যেখানে প্রচুর স্টুডেন্টসরা দিশেহারা হয়ে আছে, বুঝতে পারছে না কী করবো, তাদের হেল্প করার জন্য। যদি তোমাদের মনে হয় the whole fraternity of students in West Bengal and other states also, যে এই ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্প করেছে, একটু হলেও ক্ল্যারিটি আমাদের দিয়েছে, তাহলে প্লিজ ডু লেট আস নো, বিকজ আমাদেরও জানার ইচ্ছে আছে যে তোমরা হেল্পটা পেলে কিনা অ্যাকচুয়ালি ক্লাস থেকে। প্লিজ ইউ ক্যান লাইক, ইউ ক্যান শেয়ার, ইউ ক্যান কমেন্ট। এনি ইস্যু যেটা তোমরা ফেস করছো, যেটা তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্টে জানাতে পারো। We will try to make a dedicated video on that, and please subscribe, ठीक है? And ja issue abhi you can call in our official number. The official number will be listed in the description of the video. You can call in that official number. You can log into our website, wo bhi description mein I will provide you, they will be there in the description. You can email us, and
आपको अगर कोई इशू आए यू कैन डायरेक्टली कॉल अस एंड we will try to resolve your issue. Thank you very much. This logging off, Chandradeep Sarkar, Senior Faculty, ABC Academy of Civil Services. Thank you all.